নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন রাষ্ট্রিক্সের বিশেষ ডিজিটাল এডিশন দ্য বিগ স্টোরি। আজ আমরা এমন এক রাজনৈতিক থ্রিলার নিয়ে আলোচনা করব যা কোনো টলিউড বা বলিউড সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। বাংলার আকাশে আজ বিদ্রোহের মেঘ। তৃণমূল কংগ্রেসের 20 জন দাপুটে সাংসদ দিল্লির হোটেলে বিজেপির সাথে ডিনার ডিপ্লোমেসি করছেন। রাজ্যের 64 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাবি করছেন তারাই নাকি আসল তৃণমূল। সবাই ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানা শেষ, কিন্তু ঠিক এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনের সবচেয়ে বড় চাণক্যর চাল কিংবা চাণক্য নীতি চেলে দিয়েছেন। বিদ্রোহীরা কি অজান্তেই এমন এক আইনি মারণ ফাঁদরে পা দিয়েছে যেখান থেকে ফেরার কোনো রাস্তা আর নেই? 2026-এর পর শুধুই রাজনৈতিক মৃত্যু লেখা আছে কাকলি ঘোষ দস্তিদার বা ঋতব্রত শিবিরের ভাগ্যে? এই বড় প্রশ্ন নিয়ে আজ শুরু করছি আমাদের এই মেগা বিশ্লেষণ। রাজনীতি মানেই না সংখ্যার খেলা। দশম তফসিল বা অ্যান্টি ডিফেকশন লর 2/3 কিংবা 2/3 গণিত কিংবা গণিতিক হিসেব বিদ্রোহীরা আজ সুরক্ষিত। তারা ভাবছেন সংখ্যা তাদের পাশে, তাই তারা আজ অজেয়। কিন্তু সংবিধানের অলিগলি কি এতটাই সহজ? মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে সোনিয়া গান্ধীর সাথে দীর্ঘ বৈঠক করছেন, তখন কি তা নিয়ে আসলে বিদ্রোহীদের ডিসকোয়ালিফিকেশনের ব্লুপ্রিন্টটা চূড়ান্ত করে দিলেন? কেন সংখ্যার জোরেও বিদ্রোহীরা আসলে শক্তিহীন বলুন তো? কেন মমতার মার্জার প্ল্যান আসলে এক আইনি গিলোটিন? আজ এই কথাই বলবো। গত কয়েকদিন ধরে না দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে গোপন শলা পরামর্শ চলছে বা কলকাতার হোটেলে ঋতব্রত শিবিরের যে ভিড়, তা কি স্রেফ দল বাঁচানোর চেষ্টা নাকি অস্তিত্ব রক্ষার লড়াই? অধীর রঞ্জন চৌধুরী যখন বলছেন তৃণমূল ছিন্ন ভিন্ন, ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন রাহুল গান্ধীর সাথে 90 মিনিট রুদ্ধদ্বার বৈঠক করছেন বলুন তো? এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক গভীর লিগ্যাল মারপ্যাচ। 2026-এর মে মাস বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই এই আমাদের বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব অস্থিরতা তৈরি হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন, তার নিয়ন্ত্রণে আজ ফাটল ধরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে দলের পুরনো চাল আর নতুনদের মধ্যে যে লড়াই ছিল, তা এখন প্রকাশ্যে সবার সামনে বিদ্রোহে। পরিস্থিতিটা একবার ভাবুন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জনই আজ বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদার গোষ্ঠীর, অর্থাৎ মমতার হাতে অনুগত আছেন মাত্র 8 জন। বিধানসভাতেও 80 জনের মধ্যে 64 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাপত্রে সই করেছেন। বাইরে থেকে দেখলে মনে হবে মমতা চেকমেট, কিন্তু ইতিহাসের দিকে তাকালে আপনি বুঝবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন কিংবা তখনই ভয়ঙ্কর হয়ে ওঠেন যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায়। আর ঠিক এখানেই তিনি ব্যবহার করছেন চাণক্য নীতি। আপনি কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে মার্জার বা সংযুক্তিকরণের কথা বলে স্রেফ রাজনৈতিক দয়া ভিক্ষা করছেন? একেবারে না। তিনি আসলে বিদ্রোহীদের সামনে এক আইনি খাঁড়া ঝুলিয়ে দিচ্ছেন। কেন সংবিধানের প্যারাগ্রাফ 4 বিদ্রোহীদের জন্য মরণফাঁদ হয়ে উঠতে পারে বলুন তো? ভারতের সংবিধানের 10ম তফসিল অনুযায়ী কোনো দলের 2/3 কিংবা 2/3 সদস্য যদি অন্য দলে যোগ দেয়, তবে তাদের সদস্যপদ বজায় থাকে। তৃণমূলের কার্যকর লোকসভা 27 বা 28 হলে 2/3 মানে 19 জন। বিদ্রোহীদের কাছে 20 জন আছে, অর্থাৎ তারা সুরক্ষিত। বিধানসভার ক্ষেত্রে 54 জন বিধায়ক ছিল, আছে 64 জন। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা হলো মার্জার বা সংযুক্তিকরণের সংজ্ঞায়, তার ডেফিনেশনে। আইনি বিশেষজ্ঞরা বলছেন সংযুক্তিকরণ হয় কিংবা হতে হলে হয় দুটো পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের মধ্যে শুধু লজিস্টিক কিংবা লেজিসলেটিভ পার্টি বা বিধায়ক সাংসদদের মধ্যে হলে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলের সুপ্রিমো হিসেবে ঘোষণা করেন যে তার দল কংগ্রেসের সাথে মিশে যাচ্ছে, তবে আইনত সেটাই হবে যেটা মূল দলের সিদ্ধান্ত। বিদ্রোহীরা যতই সংখ্যা দেখান, তারা দলের সাংগঠনিক কাঠামোর মালিক নন। অর্থাৎ মমতা যদি কংগ্রেস ঢাল করেন, তবে বিদ্রোহীরা যদি বিজেপিতে যেতে চান, তবে তাদের হাতে মূল দল
বা প্যারেন্ট অর্গানাইজেশনের সম্পত্তি কিংবা সম্মতি থাকবে না। আর এই একটা ছোট ফাঁকি 20 জন সাংসদ আর 64 জন বিধায়কের কেরিয়ার শেষ করে দিতে পারে। বিদ্রোহীরা ভাবছেন আইনসভা তাদের, কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে? রাজনৈতিক দল বনাম আইনসভা দল, এই দ্বন্দ্বে কার পাল্লাটা ভারী? 2023 সালের সুপ্রিম কোর্টের সাবাস দোষাই মামলা আমাদের চোখ খুলে দেয়। আদালত স্পষ্ট বলছে আইনসভা দল হলো রাজনৈতিক দলের একটি অংশ মাত্র, তার সমান নয়। আর্টিকেল 1C অনুযায়ী অরিজিনাল পলিটিক্যাল পার্টি বলতে সেই দলই বোঝায় যার প্রতীকে সদস্যরা জয়ী হয়েছেন। এইখানে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, দলের রাশ এখনো সাংগঠনিকভাবে তার হাতে। তিনি যদি লিখিতভাবে কংগ্রেসের সাথে মিশে যাওয়ার প্রস্তাব দেন, তবে আইন অনুযায়ী সেটাই হবে অরিজিনাল পার্টির সিদ্ধান্ত। বিদ্রোহীরা যদি সেই সংযুক্তিকরণে রাজি না হন, তবে তাদের প্রমাণ করতে হবে যে তারাই আসল তৃণমূল। আর এই লড়াইয়ে নামলেই নির্বাচন কমিশনের দোরগোড়ায় পৌঁছে যাবে দল এবং প্রতীকের লড়াই, যা বছরের পর বছর চলতে পারে। ততদিনে স্পিকারের রায়ে অনেক মাথা কেটে পড়তে পারে কিংবা মাথা কাটা যেতে পারে। ভারতের প্রখ্যাত সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট একটি বিশেষ বিশ্লেষণ প্রকাশ করেছে। সেখানে আইনি বিশেষজ্ঞরা বিদ্রোহীদের ভবিষ্যৎ নিয়ে কি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে জানেন? কেন 20 জন সাংসদ একসাথে হয়েও সুরক্ষিত নন বলুন তো? প্রিন্টের নিবন্ধে প্রাক্তন লোকসভার সচিব PDT আচারি অত্যন্ত পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিচ্ছেন কেন বিদ্রোহীরা বিপদে। আচারি বলছেন 20 জন সাংসদ যদি স্রেফ একটি আলাদা ব্লক হিসেবে বসতে চান, তবে আইনত তাদের দলত্যাগী বা ডিফেক্টর হিসেবে গণ্য করা হবে। কারণ 2003 সালের পর থেকে স্প্লিট বা দল ভাগের কোনো আইনি সুবিধা নেই, অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। এখন শুধু মার্জার বা সর্বিক্তীকরণ একমাত্র বাঁচার পথ। আর সেই মার্জার করার একমাত্র চাবিকাঠি হলো অরিজিনাল পলিটিক্যাল পার্টির সিদ্ধান্ত, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। সংবিধান বিশেষজ্ঞ সৌরভ কৃপাল তিনি বলছেন, ভোটাররা যখন তৃণমূলের ঘাসফুল প্রতীকে ভোট দিয়েছেন, তারা একটি আদর্শকে ভোট দিয়েছেন। বিদ্রোহীরা যদি সেই প্রতীক ছেড়ে অন্য কোথাও যান, তবে তাকে গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে। আচারীর যুক্তি অনুযায়ী মমতা যদি কংগ্রেসের সাথে মার্জ করেন কিংবা মার্জার সম্পন্ন করেন এবং বিদ্রোহীরা তা অমান্য করে আদালতে থাকতে চান কিংবা আলাদা থাকতে চান, তবে তারা সরাসরি ডিফেকশনের দোরগোড়ায় দাঁড়িয়ে পড়বেন, কারণ তারা মূল দল, মূল তৃণমূলের নির্দেশ অমান্য করছে। কিন্তু স্পিকার তিনি কি মমতার এই পরিকল্পনাকে আশীর্বাদ দেবেন? দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের ক্ষমতা কতটা শুনুন তাহলে। অ্যাকর্ডিং টু দ্য 10th অ্যামেন্ডমেন্ট কিংবা 10ম তফসিলি অনুযায়ী স্পিকার হলেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। মজার ব্যাপার হলো, স্পিকার কতদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা সংবিধান নেই। মহারাষ্ট্র বা তেলেঙ্গানার ক্ষেত্রে আমরা দেখেছি কিবার স্পিকার মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে একটি নির্দিষ্ট রাজনৈতিক শিবিরকে সুবিধে করে দিয়েছে, এক্ষেত্রে এনডিএ। বিদ্রোহী তৃণমূল সাংসদরা স্পিকারের কাছে আলাদা বসার আবেদন জানিয়েছেন। স্পিকার যদি সেই আবেদনের ওপর সিদ্ধান্ত নিতে দেরি করেন, তবে বিদ্রোহীরা না পারবেন এনডিএতে যোগ দিতে, আর না পারবেন সংসদে স্বাধীনভাবে কাজ করতে। অন্যদিকে মমতা যদি কংগ্রেস কিংবা কংগ্রেসের জাতীয় সহসভাপতি, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হয়ে দিল্লির রাজনীতিতে প্রবেশ করেন কিংবা প্রভাবশালী হয়ে ওঠেন, তবে স্পিকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করা তার জন্য সহজ। অর্থাৎ সময়ের খেলাটাই এখন মমতার সবচেয়ে বড় অস্ত্র। কংগ্রেসের ভেতরেই কি সবাই এই মার্জারে খুশি? অধীর রঞ্জন চৌধুরী থেকে আব্দুল মান্নান, তারা কি মমতাকে কংগ্রেসের অন্দরে স্বাগত জানাবে? অধীর রঞ্জন চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে খুব স্পষ্ট ভাষায় বলেছেন তিনি এই মার্জারের ব্যাপারে পুরোপুরি অন্ধকারে আছেন। তিনি তৃণমূলকে ছিন্ন ভিন্ন দল বলে কটাক্ষ করেছেন। আব্দুল মান্নান তো বলেই দিয়েছেন, নর্দমার জল আর পরিষ্কার জল মিশলে নর্দমার জলই হয়। কিন্তু রাজনীতির ময়দানে জানেন তো, ব্যক্তিগত আবেগ কিংবা পার্সোনাল ইমোশনস কোনো কাজ করে না। समाचार आप लोग ढूंढ निकालते हैं, अफवाहें आप फैलाते हैं और आप सवाल हमसे करते हैं कि क्या वो सही है कि नहीं। कल इसका पूरा खंडन किया गया है। बार बार ये सवाल मत पूछिएगा। आप लोग अपने आप चलाते हैं ये समाचार।
कैसे चलाया गया कल मुझे पता नहीं। অনেক সময় গৌণ হয়ে যায়। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী যদি দেখেন যে মমতাকে পাশে পেলে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াই শক্তিশালী হবে এবং বাংলার বিদ্রোহীদের কোণঠাসা করা যাবে, তবে তারা অধীর চৌধুরীর আপত্তিকে কতটা কর্ণপাত করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সোনিয়া গান্ধীর ক্যাম্পেইন কিংবা ক্যাপশন বা সহমর্মিতাকে ঢাল হিসেবে ব্যবহার করে বিদ্রোহীদের আইনি লড়াইয়ের জমিটা কেড়ে নিতে চাইছে। এবার আসছি সেই মুহূর্তের প্রশ্ন, যা বিদ্রোহীদের রক্তচাপ বাড়িয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন কোনো গোপন প্রমাণ হাতে পেয়েছেন যাতে দেখা যাবে এই 20 জন সাংসদ আসলে স্বেচ্ছায় সদস্যপদ ত্যাগ করছেন? আপনারা জানলে অবাক হবেন যে ডিসকোয়ালিফিকেশনের জন্য ইস্তফাপত্র দেওয়ার প্রয়োজন নেই। আপনার আচরণই বলে দেবে আপনি দলত্যাগ করছেন কিনা। সংবিধান মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অনুচ্ছেদ 2 অনুযায়ী কেউ যদি স্বেচ্ছায় সদস্যপদ ত্যাগ করে, ভলেন্টারিলি গিভিং আপ মেম্বারশিপ, তবে তিনি ডিসকোয়ালিফাইড। 1994 রবি নায়ক মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আনুষ্ঠানিক ইস্তফা না দিলেও যদি কোনো সদস্যের আচরণে বোঝা যায় তিনি দলের অনুগত নন, যেমন অন্য দলের মিটিংয়ে যাওয়া বা দলের বিরুদ্ধে প্রচার করা কিংবা পার্টি হুইপ না মানা, তবে সেই সদস্যপদ খারিজ করা যায়, ডিসকোয়ালিফাই করা যায়। বিদ্রোহীদের দিল্লিতে বিজেপির নেতাদের সাথে গোপন বৈঠক, দিল্লির বিমানে শুভেন্দু অধিকারীর সাথে উড়ে যাওয়া, এই সমস্ত ভিডিও এবং ছবি প্রমাণ। এই প্রমাণ কি মমতার আইনজীবীরা পাবেন না? মমতা যদি স্পিকারকে প্রমাণ করে দেন যে এই 20 জন সাংসদ আসলে কন্ডাক্টের মাধ্যমে সদস্যপদ হারিয়েছেন, তবে 2/3 সংখ্যের তথ্য আর তাদের বাঁচাতে পারবে না। যদি এই সাংসদ ও বিধায়করা ডিসকোয়ালিফাইড হন, তবে বাংলায় কি উপনির্বাচনের বন্যা বইবে বা ইলেকশনস? 2026-এর পরবর্তী উপনির্বাচন কি আসলে মমতার জন্য এক মরণবাচন পরীক্ষা? যদি এই 20 জন সাংসদ এবং 64 জন বিধায়ক ডিসকোয়ালিফাইড হন, তবে তাদের সব আসন খালি হয়ে যাবে। বাংলায় নতুন করে ভোটের ডামাডোল বাজবে। বিজেপি ভাবছে তারা এই আসনগুলো দখল করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক অন্য, তার খেলা আলাদা। তিনি যদি ততক্ষণে কংগ্রেসের সাথে মার্জার সম্পন্ন করেন, তবে উপনির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস একজোট হয়ে লড়বে। বাম এবং কংগ্রেসের যে আলাদা ভোট ব্যাংক মমতার বিরুদ্ধে ছিল, তা এখন মমতার ঝুলিতে চলে আসবে। বিদ্রোহীরা আজ দিল্লির হোটেলে যে স্বপ্ন দেখছেন, তা মমতার এক চাণক্য চালেকে চুরমার হয়ে যেতে পারে। ঋতব্রত বা কাকলি শিবির যতই নিজেদের আসল তৃণমূল দাবি করুক না কেন, আইনি লড়াইয়ে মমতার সাংগঠনিক ক্ষমতার সামনে তারা নেহাতি শিশু, দুগ্ধপোষ্য শিশু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস সংযুক্তিকরণ কিংবা কংগ্রেস মার্জার, এই যে পরিকল্পনা, তা হয়তো বিদ্রোহীদের রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লিখছে। আইন, সংখ্যা এবং সময়, 3টে ফ্যাক্টর, এই 3টেই এখন মমতার পক্ষে কাজ করার সম্ভাবনা বেশি। বিদ্রোহীরা কি পারবেন এই আইনি ধাঁধা থেকে বের হতে, নাকি ডিসকোয়ালিফিকেশনই হবে তাদের একমাত্র ললাট লিখন? আজকের দ্য বিগ স্টোরি এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে আপনাদের একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন জানেন? প্রশ্ন হলো, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা ছাড়লই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ওপর বিদ্রোহীদের রাগটা কেন জানেন? রাগটা এই কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে বলে। মানুষ এবং তার দলের একাংশ, বৃহৎ একাংশের রাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয়, তাহলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় একা কংগ্রেসে জয়েন করে, তাহলে আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যান তার নিজস্ব দল তৃণমূলের সঙ্গে, তাহলে তো দলে আর ভাঙন ধরবে না। তাহলে তো সাপও মরল, লাঠিও ভাঙল না। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন বটে, কিন্তু তিনি যে রাজনীতির চাণক্য, এই মার্জার প্ল্যান আর এই ইনসাইডার নিউজ আজ প্রমাণ করে দিচ্ছে। বাংলার রাজনীতি দাদা আজ এক রঙ্গমঞ্চ, সার্কাস। আর এই সার্কাসের ট্রাপিজের খেলায় ঝুলতে ঝুলতে কে ধপাস করে পড়বে আর কে আরো উচ্চতায় উঠে যাবে, সেটা সময়ই বলবে। Ladies and gentlemen, that's it for tonight. This is Ilmaz Sayed. Good evening and Jai Hind.